একটা গ্রামে সোনাম নামে একটা মেয়ে হাসপাতালের বাইরে ছোলা বেচত। গরম গরম ছোলা নাও, গরম ছোলা ভাজা এনেছি বাবু, গরম ছোলা ভাজা, এতে দিয়েছি দারুণ মশলা, মিটবে খিদের জ্বালা, গরম গরম ছোলা নাও গো, নাও নাও ছোলা নাও গো। সোনামের ছোলা খুব বিক্রি হতো। হাসপাতালে রোগীরা ঠিক হয়ে বাইরে আসার পর সোনামের ছোলা একবার অবশ্যই খেত। হাসপাতালের বাইরে পিঙ্কি নামের একটি মেয়ে পাঁপড় বিক্রি করতেও আসতো। পিঙ্কির পাঁপড় কম বিক্রি হতো, এই জন্য ও সোনামকে খুব হিংসে করত। গরম গরম ছোলা, সব বাসি ছোলাগুলো কে জানে কতদিনের বাসি ছোলা উঠিয়ে নিয়ে আসে ওই সোনাম শয়তানটা। আমার ছোলা তোর ওই দুর্গন্ধ পচা পাঁপড়ের থেকে তো অবশ্যই ভালো। সত্যি করে বল, কতদিন স্নান করিসনি? সোনাম সন্ধ্যেবেলা বাড়িতে এসে নিজের বুড়ি অসুস্থ মায়ের সেবা করত আর মাকে পুরো দিনের গল্প বলতো। মা, আজ একজন ধনী গ্রাহক এসে আমায় 100 টাকা টিপস দিল। সেটা আবার কি? যখন কেউ খুশি হয়ে এক্সট্রা টাকা দেয় তখন তাকে টিপস বলে। সোনাম, তুই নিজের বিয়ের জন্য কোনো ছেলে খুঁজে নে, আমি তো কোথাও যেতেও পারি না। তুমি পুরোপুরি সুস্থ তো হয়ে যাও, তারপর আমি বিয়ে করব। সোনামের মায়ের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে লাগলো। একদিন সোনামকে ওর মাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। পিঙ্কি এটা দেখে খুব খুশি হলো। সোনামের মা এখনো হাসপাতালে, ও এখন ছোলা বেচতে পারবে না, ততদিনে আমি ছোলার ব্যবসা জমিয়ে নেব, এত বড় সুযোগ আর পাওয়া যাবে না। পিঙ্কি পাঁপড় বেচা ছেড়ে দিল আর ছোলা বেচা শুরু করলো। কিন্তু পিঙ্কির ছোলার স্বাদ কারোর পছন্দ হলো না, আর পাঁপড়ের মতো ওর ছোলাও খুব কম বিক্রি হলো। অন্যদিকে সোনামের মায়ের শরীর ঠিক হয়ে গেল। সোনাম আবার ছোলা বেচা শুরু করলো। সোনামের ফেরত আসতেই ওর চারপাশে গ্রাহকের ভিড় জমে গেল। আমি ছোলা বেচলাম তো কারোর ভালো লাগলো না, আর ওই শয়তানটা ছোলা দেখো সবাই কেমন চেটেপুটে খাচ্ছে, ওকে আর গ্রাহকদের মজা দেখাতে হবে। পিঙ্কি চুপি চুপি সোনামের উপর নজর রাখতে শুরু করলো। একদিন নিজের ছোলার ঝুড়ি রেখে সোনাম যখন টয়লেটে গেল, তখন পিঙ্কি ওর ছোলায় চুলকানির ওষুধ মিশিয়ে দিল। সেদিন সন্ধ্যাবেলা যেই ছোলা খেলো সেই চুলকানিতে বিরক্ত হয়ে গেল। এই মেয়েটার ছোলা খেয়ে চুলকানি হচ্ছে, তাড়াও একে এখান থেকে। লোকজন সোনামকে হাসপাতালের বাইরে থেকে তাড়িয়ে দিল। পিঙ্কি এসব দেখে খুব খুশি হলো। কেমন মজা এবার। সোনাম বীরপুর যাওয়ার রাস্তার উপর বসে কাঁদতে লাগলো। এবার আমি আমার মার চিকিৎসা কি করে করাবো? সোনামের কাছে একজন বুড়ি খাবার চাইতে এলো। ও মেয়ে, তোর ছুরি থেকে কিছু ছোলা আমায় দে বাবা, খুব খিদে পেয়েছে। তিতা, এই ছোলাটা কেউ না, এটাতে কেউ কিছু মিশিয়ে দিয়েছে। আমার কাছে 100 টাকা আছে, তুমি চাইলে এটা নিয়ে যাও, কোথা থেকে খাবার কিনে খেও। সোনাম বুড়ি মহিলাকে নিজের 100 টাকা দিয়ে দিল। বুড়ি মহিলা ছোলার উপর নিজের হাত দেখায়, কিছু বিরতি দেখা যায়, তারপর বুড়ি মহিলা চলে গেলেন। সোনাম ওই চুলকানির ছোলা নিয়ে বাড়িতে ফিরল। ও এসে সব কথা মাকে বলল। দেখি 1 চামচ ছোলা আমায় দিয়ে দেখি, জানতে পারবো এতে চুলকানি হচ্ছে কিনা। মা 1 চামচ ছোলা খেল, আর ছোলা খেতেই সোনামের মা একদম সুস্থ হয়ে গেল। সোনাম, আমার শরীর খুব ভালো লাগছে রে, আর আমার কোথাও চুলকানিও হচ্ছে না। মনে হয় তোর কোথাও ভুল হয়েছে, তুই এই ছোলাগুলোই কাল আবার বেচতে যাস।
সোনম পরের দিনই ছোলা নিয়ে আবার হাসপাতালের বাইরে গেল। হাসপাতালের বাইরে কথা ছড়িয়ে গেল যে একটি মেয়ে জাদু ছোলা বিক্রি করছে, যার ছোলা খেলে যে কোনো রোগ সেরে যাচ্ছে। সোনমের কাছে রোগীদের ভিড় লেগে গেল। লোকেরা ওকে 2 গুণ 3 গুণ টাকা দিল আর ছোলা খেয়ে গেল, আর সবাই সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরল। পিঙ্কিও এই কথা জানতে পারল। জাদু ছোলা, এটা কি ধরনের পাগলামি, আমিও খেয়ে দেখি তো। পিঙ্কিও সোনামির ছোলা কিনল, আর যেই না খেলো সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হলো। আরে মা, এটা কি হলো রে? সব জায়গায় চুলকাচ্ছে। ও মরে গেলাম রে, মরে গেলাম। ও মরে গেলাম রে। সোনম দেখলো যে বুড়ি মহিলা, যাকেও 100 টাকা নোট দিয়েছিল, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সোনম বুঝে গেল যে জাদু ছোলা ওই বুড়ির দিদারই চমৎকার। বুড়ি মহিলা পিঙ্কির কাছে গেল আর ওকে বলল, এখন তুমি আর অন্যের জিনিসে উল্টো পাল্টা জিনিস মেশাবে? যদি তুমি কথা দাও করবে না, আমি তোমার চুলকানি ঠিক করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চুলকানি তাড়াতাড়ি ঠিক করে দাও, আমি কথা দিচ্ছি এরপর কখনো কোনো বাজে কাজ করব না। বুড়ি মহিলা পিঙ্কিকে ঠিক করে দিলেন আর উধাও হয়ে গেলেন। অনেক আগের কথা, রামু নামের একটা গরিব লোক নিজের মেয়ে বৈশালীর সাথে থাকত। রামু এখন বুড়ো হয়েছে, তার যুবতী মেয়েকে নিয়ে চিন্তা হতো। বাবা, ওষুধটা খেয়ে নাও। মা, আমায় মাফ করে দে, আমি অসুস্থ বলে তোর জন্য কোনো ভালো সম্বন্ধ খুঁজতে পারিনি। কতদিন আমি লোকের বাড়ি চাকরের কাজ করেছি বলতো। যদি সেই সময় আমি তোর জন্য কোনো ছেলে খুঁজতাম তাহলে খুবই ভালো হতো। বাবা, তুমি আমার জন্য এত চিন্তা কেন করো? আমি বিয়ে করতে চাই না, আর তোমাকে ছেড়ে যেতেও চাই না। একদিন বৈশালী কুয়োতে জল ভরতে গেল। যখন ও ফিরল তখনও দেখতে পেল রামুর শ্বাস চলছে না। বাবা, বাবা চোখ খোলো, তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না বাবা। রামুর পাশে একটা পাগড়ি ছিল, আর পাগড়ির নিচে একটা চিঠি। বৈশালী চিঠিটা পড়ে। তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই মা। আমার একমাত্র সম্পদ এই জাদুই পাগড়ি, এটাই তোর জন্য আমি রেখে যাচ্ছি। এটা পড়ে তুই নিজের রূপ বদলাতে পারবি, কিন্তু শুধু বিপদের সময়ই এটা ব্যবহার করিস। আর একটা কথা খেয়াল রাখবি মা, এই জাদুর পাগড়ির ক্ষমতা শুধু দিনের বেলাতেই হয়ে থাকে। এই জাদুই পাগড়ি আমাকে আমার বাবার মতো করে দাও। বৈশালী রামু হয়ে যায়। কিছুদিন পর বৈশালীর আনাজপাতি ফুরিয়ে যায়। ওর কাছে টাকাও ছিল না। এখন আমি কি করব? এই জাদুই পাগড়ি শুধু রূপ বদল করতে পারে, টাকা তো দিতে পারে না। আমার কোথাও চাকরি খুঁজতে হবে, কিন্তু একটা মেয়েকে কে চাকরি দেবে? তাই আমি ছেলের রূপ ধারণ করব। বৈশালী একটা ছেলের রূপ ধারণ করে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। বৈশালী ঘুরতে ঘুরতে সীতানগরে পৌঁছায়। শুনুন, আপনার কি কাজের জন্য কোনো কাজের লোক দরকার? কি নাম তোমার? আমার নাম হলো বৈশালী। না না, আমার নাম হলো বিশাল। বৈশালী অনেক বড় এক কাপড়ের ব্যবসায়ীর কাছে চাকরি পায়। বৈশালী অনেক পরিশ্রম করে আর কাজ করতে থাকে, আর দোকানে আসা ক্রেতাদের সাথে দারুণ ব্যবহার করত। যখন থেকে বিশাল দোকানে এসেছে আমার ব্যবসা রমরমা শুরু হয়েছে, এই জন্য এর মাইনে দ্বিগুণ করে দেবো। বৈশালী খেয়াল করে সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসতো, কারণ সূর্য ডুবলেই পাগড়ির ক্ষমতা শেষ হয়ে যেত আর ও নিজের আসল মেয়ের রূপে ফিরে আসতো। কিছু মাস সব ঠিকঠাক চলছিল, বৈশালী ভালো টাকা কামাচ্ছিল, কিন্তু গোলমাল তখন শুরু হলো
যখন ব্যবসায়ীর মেয়ে বিশালের প্রেমে পড়ল। ব্যবসায়ীর মেয়ে সন্ধ্যা দোকানে বাবাকে খাবার দিতে আসতো। বিশাল, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আমি বাড়ি থেকেই খেয়ে আসি, আর তারপর বাড়ি ফিরেই আমি খাবার খাবো। যদি তুমি চাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে পারি। আজ তুমি কি আমার সাথে আমার বাড়ি দেখতে যাবে? না, আমি এখন যেতে পারবো না, দোকানে ক্রেতাদের ভিড় হবে। চলে যাও বিশাল, ক্রেতাদের আমি সামলাবো। ব্যবসায়ীও চাইতো যে বিশালের বিয়ে তার মেয়ের সাথে হোক। ওই দিন বৈশালীকে সন্ধ্যার সাথে ওদের বাড়ি যেতে হয়। ব্যবসায়ীর বাড়ি অনেক বড় ছিল। ঘুরতে ঘুরতে ওখানে সন্ধে হয়ে আসে। সূর্য ডুবতে বসেছিল। এখন আমাকে যেতে হবে। কিন্তু তুমি তো এখনো পুরো বাড়ি দেখোইনি। আমি আবার কখনো আসবো, এখন আমাকে যেতে হবে। তুমি রাতে এখানেই থাকতে পারো। না, আমাকে এখন যেতেই হবে। বৈশালী ওখান থেকে দৌড়ে পালায়, সোজা নিজের বাড়িতে এসে থামে। হে ভগবান, আজ খুব জোর বেঁচে গেছি। বৈশালী বুঝতে পারছিল না ও কি করবে। ও নিজে একটা মেয়ে ছিল, তাই ব্যবসায়ী মেয়েকে বিয়ে করা সম্ভব ছিলই না। আর যদিও ব্যবসায়ীকে সত্যি কথা বলে, তাহলে ওর চাকরি চলে যাবে। চাকরি তো আমি ছাড়তে পারবো না। আর যদি ব্যবসায়ীর বিয়ের কথা বলে, তাহলে কোনো না কোনো অজুহাত দিয়ে দেব। ব্যবসায়ী যখনই বৈশালীকে মানে বিশালকে বিয়ের কথা বলতো, বৈশালী কোনো না কোনো ভাবে কথা এড়িয়ে যেত। একদিন ব্যবসায়ী তার মেয়েকে বলল, এই বিশাল নিজের সম্পর্কে কিচ্ছু বলে না কেন, আর কোনো কথা স্পষ্ট করে না বা কেন? আজ সন্ধেবেলা তুমি ওর পেছনে যাবে আর খোঁজ করবে ও কোথায় থাকে। ওই দিন বিকেলে সন্ধ্যা বিশালের পিছু নেয় আর ওখানে রূপ বদলাতে দেখে নেয়। সন্ধ্যার মন ভেঙে যায়। ও সমস্ত কথা বাবাকে এসে বলে। এটা কি করে হয়? পরের দিন যখন বৈশালী বিশালের রূপে দোকানে আসে, তখন ব্যবসায়ী ওকে বলে, তুমি কে, মেয়ে না ছেলে? সত্যি কথা বলো, না হলে ধোকা দেওয়ার অপরাধে তোমাকে জেলে পাঠাবো। বৈশালী পাগড়ি খুলে নিজের আসল রূপে চলে আসে আর কাঁদতে থাকে। আমি মেয়ে, মেয়েদের কেউ চাকরি দেয় না, আর সেই জন্যই আমাকে পয়সা রোজগারের জন্য ছেলের রূপ ধারণ করতে হলো। আমার বাবা আমাকে এই জাদুই পাগড়ি দিয়েছিল। প্লিজ আমাকে কাঁচ থেকে বার করবেন না, আমার আর কেউ নেই। এতদিন ধরে তুমি আমাকে ধোকা দিয়ে আসছিলে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমার যদি কেউ না থাকে, তাহলে এটা বুঝে নিচ্ছি যে আজ থেকে আমার একটা নয় দুটো মেয়ে। কিন্তু আজ থেকে আর এই জাদুর পাগড়িটা তুমি ব্যবহার করো না। দমাদমপুর গ্রামে রাজেশ তার স্ত্রী রেখার সাথে থাকতেন। রাজেশ নিজের ছেলে পুনিতের সাথে সিঙ্গারার দোকান চালাতেন। রাজেশের সিঙ্গারার দোকানের সামনে তার ছোটবেলার বন্ধু মুন্নার মাটির ভাঁড়ের চায়ের দোকান ছিল। রাজেশ মুন্নার কাছে সব সময় দেখা করতে যেত। কি খবর মুন্না, তোমার এই ভাঁড়ের চায়ের দোকান এত দেরি করে খুললে কেন আজকে? আরে এর কারণে যে আমাকে আমার বউয়ের বাজে চা খেতে হলো। ক্ষমা করে দাও কীর্তন দাদা, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য দোকানটা খুলতে আমার একটু দেরি হলো। আরে তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নাও আর আজকে একটু রেস্ট করো। আরে শরীর না থাকলে কিছু হবে? আগে আমি ওষুধ নিয়ে নিয়েছি, কিন্তু আজকে কি ব্যাপার, কোনো গ্রাহক দেখতেই পাচ্ছি না। আরে কি করে হবে? প্রণীত যে আজকে নিজের বন্ধুর বিয়েতে গেছে গো। দোকানে সিঙ্গারা তো ওই বানায়, তাই যখনই ও আসবে তখন দোকানে আবার সিঙ্গারা বানিয়ে আবার বিক্রি করবে। ততক্ষণে ওখানে প্রণীত চলে আসে। মুন্না কাকা, একটা চা দিন না, একটু তাড়াতাড়ি দিন, কারণ দোকানে মিষ্টি তৈরি করতে যেতে হবে। একটা কাজ করো, তুমি গিয়ে সিঙ্গারা তৈরি করা শুরু করো, আমি তোমার দোকানে পাঠিয়ে দেব। এটা ভালো হবে। আচ্ছা তাহলে তুই যা, আমি নিয়ে আসছি। প্রণীতের যাওয়ার পর মুন্না রাজেশকে বলে, আপনার ছেলেটা কিন্তু খুবই পরিশ্রমী, সারাদিন দোকান চালায়, খুব পরিশ্রম করে ও।
এই কথাটা আমি খুব ভালোই জানি। চাট এবার দাও, আমি নিয়ে যাই। তোমার সাথে বিকেলে দেখা করব, দিয়ে গল্প হবে খুব। প্রনীত নিজের সিঙ্গারার দোকানে দিন রাত পরিশ্রম করত। সারা দিন সিঙ্গারা বানিয়ে ওগুলো বিক্রি করার কাজ করত। কিন্তু এই ব্যাপারে প্রনীতের বন্ধু মংলু খুব হিংসে করত, কারণ তার সিঙ্গারার দোকান খুব ভালোই চলছিল আর মংলুর মিষ্টির দোকান সবসময় খালিই থাকতো। বাবু মংলু, কোথায় আছিস? এই দেখ, প্রনীত তোর জন্য সিঙ্গারা পাঠিয়েছে। আগে আমি এক্ষুনি আসছি। আরে এর কি দরকার ছিল? আমি ওর কাছে গিয়ে দেখা করে নিচ্ছি। মংলু সঙ্গে সঙ্গে প্রনীতের দোকানে যায়। মনে হচ্ছে ভালোই কেনাবেচা হচ্ছে। ফ্রিতে সিঙ্গারা বিক্রি করছো? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আজকে কয়েকটা সিঙ্গারা একটু বেশি তৈরি করেছিলাম, তাই ভাবলাম তোমাকে দিয়ে দিই। আমি সব জানি। তুই এইসব ইচ্ছে করেই করিস আমাকে নিচু করার জন্য। তোর সিঙ্গারার দোকান আমার মিষ্টির দোকানের থেকে বেশি ভালো চলে, সেই জন্য। আরে আমি এরকম করতে চাই না, তুমি ভুল ভাবছো। এই চুপ কর তো, আর নিজের কাজ কর। মংলু প্রনীতের দোকানে ওর সাথে ঝগড়া করার পর ওখান থেকে চলে যায় আর গিয়ে একটা জঙ্গলে গিয়ে বসে পড়ে। এই ব্যাটা প্রনীতটা নিজেকে কি মনে করে? মানছি ভালো সিঙ্গারা তৈরি করে, কিন্তু আমার মিষ্টিও তত খারাপ নয়। ওর একটা ব্যবস্থা করতেই হবে। মংলু নিজের মনেই কথা বলছিল, তক্ষুনি ওখানে গোলু চলে আসে, যে ওই গ্রামের একজন চোর ছিল আর জেল থেকে কিছুদিন আগেই ছাড়া পেয়ে বেরিয়েছিল। আরে গোলু দাদা, তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? আর এখানে এই বাগানে কি করছো? আরে আমি গত সপ্তাহে এসছি, আর আমি চুরি করব না। এবার থেকে সাধারণ মানুষের মতন বাঁচবো। আরে সাধারণ জীবনে অনেক গন্ডগোল রয়েছে, বুঝলে? এমন কেন বলছো তুমি? কি হয়েছে তোমার? মংলু গোলুকে নিজের সমস্ত সমস্যা বলে দেয় আর গোলু ওকে বলে, এই সামান্য ব্যাপার, যা গিয়েও সিঙ্গারার মধ্যে কিছু একটা মিশিয়ে দে, তাহলেই হয়ে গেল। মানে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দে, তারপর দেখবি সারা গ্রামের লোক ওর সিঙ্গারা খেয়ে খালি জমির দিকে ছুটবে হাঁটতে, তখন খুব মজা হবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হবে না? দেখ, আমি তোকে উপায়টা বলে দিলাম, এবার তুই কি করবি না করবি তোর ব্যাপার। গোলুর কথাটা ঠিকই। আমি ও সিঙ্গারাতে ওষুধ মিশিয়ে ওর পুরো দোকানটা তুলে দিয়েই ছাড়বো। মংলু নিজের বাড়িতে সারা রাত সেই ভাবনাতেই ছিল আর গোলুকে কিছু টাকা দিয়ে প্রনীতের সিঙ্গারার দোকানে গিয়ে ওষুধ মেলানোর জন্য বলে। আজকে মদের ব্যবস্থা তো হয়েই গেল। ওর সিঙ্গারাতে ওষুধ মিশিয়ে দেব আর তারপর বিকেলে সেইটা পেটে ঢেলে শুয়ে পড়বো। একেই তো বলে জীবন। আহা, যেন স্বর্গ, দারুণ লাগছে। গোলু প্রনীতের সিঙ্গারার দোকানে গিয়ে ওষুধ ছিটিয়ে দেয়। সেই দিন সিঙ্গারার দোকানে অনেক বিক্রি হয়। লোকেরা দূর দূর থেকে এসে ওষুধ মেলানো সিঙ্গারা খেতে শুরু করে দেয়। দেখলি মা, আজকে আমাদের সিঙ্গারা খুব বিক্রি হয়েছে। ঈশ্বর আমাদের ওপর এইভাবে আশীর্বাদ করুক আর দোকানটা ভালো করে চলুক। দুজন কথা বলছিলই, তক্ষুনি কিছু লোক পেটের ব্যথা নিয়ে ওখানে চলে আসে। এটা তুমি সিঙ্গারাটা কি মিশিয়ে দিয়েছো? আমার বাড়িতে সব জল শেষ হয়ে গেছে, বারবার আমাকে জমিতে যেতে হচ্ছে। তোমার সিঙ্গারা খুবই খারাপ ছিল। আমার পুরো পরিবার বাথরুমের চক্কর লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছে। কি মিশিয়েছো তোমার সিঙ্গারার মধ্যে? আমি তো এমনিতেই পাতলা, তার উপরে পাতলা পায়খানা হতে হতে আরো পাতলা হয়ে গেছি। ওষুধওয়ালা সিঙ্গারা খেয়ে পুরো গ্রামের লোকেদের পেট খারাপ হয়ে গেছিল আর এই সব কারণেই প্রনীতের সিঙ্গারার দোকান এখন চলা বন্ধ হয়ে গেল। আজকের পর থেকে তোমার দোকানে আর কেউ আসবে না। সবাই মিষ্টি খাবে, কেউ সিঙ্গারা খাবে না। প্রনীতের দোকান না চলার কারণে মংলুর মিষ্টির দোকান খুব ভালো চলতে শুরু করে। এই ব্যাপারে প্রনীত চিন্তিত হয়ে মুন্নার চায়ের দোকানে পৌঁছায়। কি আর বলি মুন্না কাকা, সবকিছু বেশ ভালোভাবেই তো চলছিল, আর আজ আমার কি অবস্থা হয়েছে দেখো। বাবা, এরকম তো জীবনে হতেই থাকে, আর উঁচু চিন্তাধারা। মুন্না কাকুর মুখে এই সাধারণ জীবনের কথা শুনে প্রনীত ওখানে নিজের বাবাকে ডেকে পাঠায়। বাবা, এখানে এসো, আমার কাছে আমাদের দোকানটা রক্ষা করার একটা উপায় রয়েছে। কি উপায় আছে বাবা?
তুমি তো খুব ভালো খিচুড়ি বানাও। আচ্ছা, আমরা যদি এখন থেকে খিচুড়ির ব্যবসা করি, যাদের যাদের পেট খারাপ হয়েছে না, তারা যদি খিচুড়ি খায় ভালো হবে, আর তারা হালকা খাবারও খেতে পারবে, আর আমাদের যে ব্যবসাটা নষ্ট হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে, তাই না? বাহ বাচ্চা বাহ, কি ভালো উপায় বের করেছিস, আমরা তাই করব। আচ্ছা, আমিও কি এর মধ্যে যুক্ত হতে পারি? আমি আমার ভাঁড়ে চা বিক্রি করবো এর মধ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, তুমি নিশ্চয় আমাদের ভাঁড়ের খিচুড়ির দোকানে চলে আসবে চা বিক্রি করতে, বুঝেছো? রাজেশ, মুন্না আর প্রনীত সেই দিনই নিজেদের কুল্লার খিচুড়ির দোকান খুলে দেয়, আর রাজেশ খিচুড়ি বানিয়ে প্রনীতকে দেয়। প্রনীত ওগুলোকে মাটির ভাঁড়ে রেখে লোকেদের বিক্রি করতে শুরু করে। এসো এসো, ভাঁড়ের খিচুড়ি বিক্রি করো, যার যার পেট খারাপ হয়েছে এখানে চলে এসো আর এই খিচুড়ি খেয়ে যাও, প্রথম দিনে ফ্রিতে চিকিৎসা। হ্যাঁ বাচ্চা, প্রথম দিনে ফ্রিতে চিকিৎসা করে খুব ভালো করেছো। আজকে যদি কারোর পেট ঠিক হয়ে যায় তাহলে কাল থেকে আমাদের গ্রাহক বেড়ে যাবে। প্রথম দিনই ভাঁড়ের খিচুড়ি খুব বিক্রি হয়, তাদের গ্রাহকরাও খুব খুশি হয়। যেমন যেমন লোকেরা জানতে শুরু করে যে ভাঁড়ের খিচুড়ি খাওয়ার কারণে তাদের পেট পরিষ্কার হয়ে যাবে, তারা প্রনীতের খিচুড়ির দোকানে যেতে শুরু করে। আমাকে আমার পুরো পরিবারের জন্য খিচুড়ি প্যাক করো, আর এইবার একটু বেশিই দিও। দেখতে দেখতেই প্রনীত, মুন্না আর রাজেশের ভাঁড়ের খিচুড়ির দোকান খুব ভালো চলতে শুরু করে। দুজন বাবা ছেলে আর মুন্না ভাঁড়ের খিচুড়ির দোকান ভালো করে চালাতে শুরু করে। তোমাদের অশেষ ধন্যবাদ যে তুমি আমাকেও তোমাদের ভাঁড়ের খিচুড়ির অংশ করেছো। এটা তো আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার যে আমাদের ওপরে যখন বিপদ এসে পড়েছিল তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন। এই সব কিছু দেখে গোলু আর মঙ্গলু নিজের মাথা পেটাতে শুরু করে। গোলু চুরির জন্য পুলিশ আবার ধরে ফেলে, আর মঙ্গলু নিজের ছোট্ট মিষ্টির দোকান আবার চালাতে শুরু করে, যেটা মোটেই চলতো না। মা, চিন্তা করো না, আমি এক্ষুনি কাউকে সাহায্যের জন্য ডেকে আনছি। দীপু, তুই 5 মিনিট মায়ের কাছেই দাঁড়া। হ্যাঁ দিদি, ঠিক আছে। সরিতা পালিয়ে গিয়ে প্রতিবেশী বিক্রমের বাড়িতে গিয়ে পৌঁছয় আর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। বিক্রম আঙ্কেল, দরজা খুলুন প্লিজ। বিক্রম আঙ্কেল, দরজা খুলুন প্লিজ। বিক্রম আঙ্কেল। 2 মিনিট পরে বিক্রম দরজা খোলে। আঙ্কেল, মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আপনি চলুন না প্লিজ। বিক্রম আর সরিতা দৌড়ে গিয়ে সরিতার বাড়িতে পৌঁছায়। সরিতার মা তখনও অজ্ঞান হয়ে আছে, আর সরিতার ছোট ভাই দীপু কাঁদতে কাঁদতে ওর মাথায় হাত বোলাতে থাকে। বিক্রম তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকে এবং সবাই মিলে হসপিটাল পৌঁছায়। সেখানে সরিতার মাকে অ্যাডমিট করে দেওয়া হয়। সরিতা একটা বেঞ্চে বসে থাকে, তখনই তার পাশে বিক্রম এসে বসে। সরিতা, তুমি ঠিক আছো তো? আঙ্কেল, মায়ের ঠিক হতে আর কত সময় লাগবে? ডাক্তার বলেছে যে তোমার মায়ের হার্টের অসুখ করেছে, ওনার হার্ট অপারেশন করতে হবে, আর 1 মাস ধরে অ্যাডমিট করে রেখে দিতে হবে। এখন আমরা কি করব আঙ্কেল? আমি তোমাকে পুরো সাহায্য করার চেষ্টা করব, কিন্তু অপারেশন খুবই কস্টলি, আর এত টাকা তো আমার কাছেও নেই। ডক্টর আজই টাকা জমা করার জন্য বলছে, না হলে ও চিকিৎসা শুরু করবে না। কিন্তু আমরা এত টাকা কোত্থেকে আনবো? সরিতা অপারেশনের জন্য এই টাকা জমা করতে অক্ষম হয়, আর ডক্টর সরিতার মায়ের চিকিৎসা বন্ধ করে দেয়। সরিতার মা ঘরে ফিরে আসে, কিন্তু পরের দিনই ওনার আবার হার্ট অ্যাটাক করে এবং ওনার মৃত্যু হয়। সরিতা এই পৃথিবীতে হঠাৎ একলা হয়ে পড়ে, আর তার উপর ছোট ভাই দীপুর দায়িত্ব এসে পড়ে। ও নদীর ধারে বসে নিজের পরিবারের সম্বন্ধে ভাবতে থাকে। সময় কিরকম খেলা করছে। 1 বছর আগে আমাদের হাসি খুশির পরিবার ছিল, কত আনন্দে ছিলাম আমরা। বাবা রোজ রাত অফিস থেকে আসতেন আর আমাদের জন্য খেলনা নিয়ে আসতেন, আর মা আমাদের জন্য কত রকমের খাবার বানিয়ে রাখতেন। আমি আর দীপু খুব লড়াই করতাম, আর উনি আমাদের বকতেন। আমরা সবাই মিলে খেতাম, হাসতাম আর ঘুরতে যেতাম। আমার বাবার আমি প্রিয় মেয়ে ছিলাম, কিন্তু সেদিন রাত সব পাল্টে গেল যখন বাবা রোড অ্যাক্সিডেন্টে মরে গেলেন। এখন এই পৃথিবীতে দীপু ছাড়া আর আমার কেউ নেই, কিন্তু আমাকে সাহস রাখতেই হবে। দীপুর জন্য বেঁচে থাকতে হবে। আমাদের কাছে ব্যাস এখন মা বাবার বাড়ি বেঁচে আছে, আর কিচ্ছু নেই।
সরিতা যখন ঘরে ফেরে তখন দেখে ওর ভাই দীপু বাইরে দাঁড়িয়ে কাঁদছে। কি হয়েছে দীপু? বিক্রম আঙ্কেল কোথায়? উনি তো তোর দেখাশোনা করছিলেন। সেই সময় বিক্রম ঘরের ভেতর থেকে কিছু পেপার নিয়ে বেরিয়ে আসে আর সেগুলো সরিতার হাতে ধরিয়ে দেয়। এই নাও তোমার ঘরের কাগজপত্র, এই বাড়ি এখন আমার, তোমরা এখানে থাকতে পারবে না, যাও নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আর এখান থেকে বেরিয়ে যাও। সরিতা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ও বিক্রম আঙ্কেলকে ভরসা করত, কিন্তু তার এই অসুবিধার ফায়দা উঠিয়ে বিক্রম সরিতার ঘরকে নিজের নামে করে নিয়েছিল। সরিতা আর দীপু গৃহহীন হয়ে পড়ে। সরিতার কাছে কোনো রাস্তা ছিল না, ও একা লড়তেও পারছিল না। ও দীপুকে নিয়ে রাস্তার ধারে বসে পড়ে। দিদি, মা বাবা কোথায় চলে গেছেন? ওরা আমাদের নিতে কেন আসছেন না? আমাদেরকে খাবার কেন দিচ্ছেন না? দিদি, আমার খুব খিদে পেয়েছে। তুই চিন্তা করিস না দীপু, মা বাবা কোথাও যায়নি। ওরা সবসময় আমাদের সাথেই আছেন আর আমাদের দেখছেন, ব্যাস আমাদের কাছে আসতে পারছেন না। কিন্তু আমি আছি তো তোর সাথে, আর সব সময় থাকবো। এখন তুই ঘুমিয়ে পড়, কাল আমি তোকে পাক্কা কিছু না কিছু খাওয়াবো। সরিতা দীপুকে অনেক কষ্ট করে শুয়ে দেয়। তারপরে সে আশেপাশের হোটেলে খাবার আনতে যায়। সেখান থেকে হোটেলওয়ালা তাকে ভাগিয়ে দেয়। তারপরে সে রামধারীর হোটেলে গিয়ে পৌঁছায়। আঙ্কেল, 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিন প্লিজ, প্লিজ আঙ্কেল। কে জানে কোথার থেকে সব এসে পড়ে রোজ। যাও এখান থেকে, আমাদের কাছে ফোকটে দেওয়ার মতো খাবার নেই এখানে, ভিখারি মেয়ে কোথাকার। ঠিক তখনই সব কথা এই হোটেলের মালিক রামধারী শুনে নেয়। আর সে এসে সরিতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এতক্ষণ ধরে এখানে কি করছো? আমি আর আমার ভাই 2 দিন ধরে কিচ্ছু খাইনি, প্লিজ কিছু খেতে দিন। ঠিক আছে, আমি দিচ্ছি তোমাকে। তোমার লজ্জা করে না কোনো ক্ষুধার্তকে এভাবে তাড়িয়ে দিতে? যাও গিয়ে ওনার জন্য খাবার নিয়ে এসো। তুমি বাতাও মা, তোমার সাথে কি হয়েছে? সরিতা রামধারীকে পুরো ঘটনাটা বলে। সরিতার এই পুরো ঘটনা শুনে রামধারীর মনে প্রচুর দয়া হয় এবং সে বলে, বলো আমি তোমাকে আর কিভাবে সাহায্য করতে পারি? আমি নিজেই টাকা রোজগার করতে চাই স্যার। আমার মা আমাকে খুব ভালো ছোলে কুলচে বানাতে শিখিয়েছেন। আমি সেটা বানিয়ে বিক্রি করে পয়সা রোজগার করতে চাই, কিন্তু আমার কাছে এই কাজ শুরু করার জন্য টাকা পয়সাই নেই। যদি আপনি আমার এতে সাহায্য করতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। রামধারী সরিতাকে কিছু টাকা এনে দেয় আর তারপর বলে, তোমার সাহস কিন্তু দেখবার মতো। তুমি কখনোই নিজের জীবনে কিন্তু হার মানার নয়। নিজের মা বাবাকে হারিয়ে প্রতিবেশীর থেকে এত বড় ধোঁকা খাওয়ার পরেও তুমি নিজে থেকে নিজের কাজ শুরু করতে চাও। আমি তোমাকে পুরো সমর্থন করব। আমি এই সব কিছু আমার ভাই দীপুর জন্যই করছি। যদি ও না হতো তাহলে আমি হয়তো আজ বেঁচেই থাকতাম না স্যার। আমি আপনার কাছে আরো একটা জিনিস চাইছি স্যার। হ্যাঁ, তো? আমি হোটেলের বাইরে একটা পুরনো সাইকেল দেখলাম স্যার। আমি কি ওই সাইকেলটা নিতে পারি? আমি ওই সাইকেলেই আমার ছোলে কুলচের বিজনেস স্টার্ট করব। ঠিক আছে, আমি সেটাকে রিপেয়ার করে তোমাকে কাল সকালে দিয়ে দেব। সেভাবে রামধারীর সহায়তায় সরিতা ছোলে কুলচে বানানো শুরু করে এবং তাকে সাইকেলের উপর নিয়ে বিক্রি করা শুরু করে এবং ও তার ছোলে কুলচের নাম রামধারী ছোলে কুলচে রাখে। আর ওর ছোলে কুলচে খুবই সুস্বাদু খেতে হয় আর সেটা খাবার জন্যে প্রচুর লোক সরিতাকে নিজের ঘরে ডাকে। রামধারী সরিতাকে উন্নতি করতে দেখে খুব খুশি হয় আর ওর সরিতাকে নিয়ে খুবই গর্ববোধ হয়। সরিতা রামধারীকে তার নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে আর ধীরে ধীরে ওনার সমস্ত ধার মিটিয়ে দেয়। সরিতা যত টাকা কামায় তাই দিয়ে দীপুকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয় আর তাকে খুব পড়াশোনা করায়। সরিতা 28 বছর পর্যন্ত সাইকেলের ওপর ছোলে কুলচে বেচতে থাকে আর ওর ভাই দীপু লেখাপড়া করে একজন খুব বড় অফিসার হয়ে যায়। দীপু সরিতাকে নিজের মায়ের সমান মনে করে এবং সমস্ত সফলতার রোজগার সে সরিতাকে দেয়। দীপুর অফিসার হবার পরেও সরিতা ছোলা কুলচা বিক্রি করা ছাড়েনি, কারণ এটা করেই সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছিল। ও গোটা শহরে সাইকেলের ওপর রামধারী ছোলে কুলচে বিক্রেতা নামেই পরিচিত হয়ে থাকে আর বাইরের শহর থেকেও সরিতার ছোলে কুলচে খাবার জন্য লোক আসতে থাকে। আজকেও মালতীর বাড়িতে খাবার মতো তরি তরকারি ছিল না।
মালতীর বয়স অনেক বেশি ছিল। ও একা একাই থাকতো, ওকে দেখার মতো কেউ ছিল না। ওকে কেউ কিছু দিলে তখনই সে খাবার খেত, না হলে না খেয়েই শুয়ে পড়ত। আজকে তো আমায় লাগছে না খেয়েই শুতে হবে। পাশের বাড়িতে সুরেশ আজকেও আসেনি, আমায় তো আর কারোর কাছে আস নেই। মালতী এই নিয়ে চিন্তা করতে করতে শুয়ে পড়ে। তখনই ওর দরজায় এসে কেউ ঠক ঠক করে নাড়া দেয়। মালতী উঠে পড়ে, তারপর গিয়ে দরজাটা খুলতে চলে যায়। ও দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা একটা থালা আর একটা কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও সোনা, তুমি কে গো? এত রাত হয়েছে, আমার দরজার কাছে তুমি কি করছো? তোমার মা বাবা কোথায়? আমি তো দেবী, আমি আপনার সাহায্য করতে এসেছি। আপনাকে না খেয়ে না শুতে হয়, এই জন্যে আমি আপনার জন্য খাবার বাসন আর আমি খাবারের পত্র এনেছি। মালতী সমস্ত জিনিসপত্র নিয়ে নেয় আর ওগুলো ভেতরে রাখার জন্য ভেতরে ঢুকে। কিন্তু ও যেই ভেতরে জিনিসগুলো রেখে বাইরে বেরিয়ে আসে, তখন ও লক্ষ্য করে যে মেয়েটা কোথাও উধাও হয়ে গেছে। ও অবাক হয়ে যায়, এটা ভেবে যে মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। তারপর ও ভেতরে চলে আসে আর রান্না করতে শুরু করে। যে বাসনগুলো বাচ্চাটা নিয়ে এসেছিল তার মধ্যেই ও খিচুড়িটা বানায়। তারপর ও সেটা খায়, ওর পেটও ভরে যায়। কিন্তু খিচুড়িটা কিছুতেই শেষ হয় না। ও যতই খেতে থাকে খিচুড়ির পাত্রে খিচুড়ি ততই বাড়তেই থাকে। হ্যাঁ, এই খিচুড়িটা তো অনেক শেষই হচ্ছে না। আমি যতই খাচ্ছি এটা অতই বেড়ে যাচ্ছে। আমায় তো লাগছে এটা চমৎকারী পত্র, এইটাকে আমি চাপা দিয়ে রেখে দিই। আমায় এখন অনেক ভালো ঘুম আসবে। মালতী শুয়ে পড়ে। পরের দিন সকালে ওঠে। তারপর উঠে ওই বাসনের দিকে তাকিয়ে দেখে ওই খিচুড়ির পাত্রটা খিচুড়িতে ভরা রয়েছে। আমায় তো এটা লাগছে এইটা চমৎকারী খিচুড়ি। এই বাসন থেকে খিচুড়ি কোনোদিনই শেষ হবে না। কে জানে ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে আমায় চমৎকারী পত্র দিয়ে গেল। আমায় তো লাগছে খাবার কোনোদিন শেষই হবে না। আমি অন্য মানুষদেরও খাওয়াতে পারবো। আমি এখন থেকেই কাউকেই খালি পেট শুতে দেবো না। মালতী নিজের বাসনটা নিয়ে যায় আর সারা শহরে যাকেই ও ক্ষুধার্ত দেখতে পায় তাকে খাবার খাওয়ায়। বৃদ্ধ মালতীকে সবাইকে এইভাবে সাহায্য করতে দেখে ওর পাড়াতেই যে থাকে, যার নাম হলো সুরেশ, সে অবাক হয়ে যায়। ও বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল হয়েছে। রাত্রে মালতীর আসার আগেই সুরেশ ওর বাড়ির ভেতরে জানলার সাহায্যে ভেতরে ঢোকে। তারপর ভেতরে লুকিয়ে বসে থাকে। মালতীও বাড়িতে এসে পৌঁছয়। ভগবানের দয়া থেকে আমি এই খিচুড়ির পাত্রটা পেলাম, যেটা কখনো শেষ হবে না। প্রথমে আমি কি খেতাম আমিই জানতাম না, এখন আমি অন্য লোকেদেরও পেট ভরতে পারি। আর তো আর এই খিচুড়িটা এত স্বাদ কি বলবো, এবং স্বাস্থ্যকরও আছে। সুরেশ মালতীর সব কথা শুনে নেয়। খিচুড়ির ব্যাপারে শুনে সুরেশের মনে লোভ চলে আসে। তারপর, আরে এই বুড়ি আর কতদিন বেঁচে থাকবে? এই জাদুর কলসি আর জাদুর খিচুড়িটা তো আমার কাছেই থাকা উচিত। এটা যদি আমার কাছে থাকে তাহলে আমাকে সারা জীবনে কখনো কাজ করতে হবে না। আর পরিবারের লোকেদের কি করে পেট ভরাবো সেই নিয়েও আমায় চিন্তা করতে হবে না। আমি আরাম করে জীবনটা কাটাবো। সুরেশ ওই কলসিটাকে চুরি করার একটা পুরোপুরি প্ল্যান রেডি করে। যেই মালতী শুয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সুরেশ যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে চলে আসে আর কলসিটা চুরি করে নেয় আর নিজের বাড়ি ফিরে চলে যায়। পরের দিন সকালে যখন মালতী উঠে দেখে, তখন দেখে একেবারে অবাক হয়ে যায়। ও মা গো, এই জাদুই মটকাটা কোথায় চলে গেল? আমি তো এখানেই রেখে শুয়েছিলাম। কে জানে এটা কোথায় চলে গেল? এখন আমি লোকেদের সাহায্য কি করে করব? আমি আবার খেতে পাবো না, খালি পেটেই শুতে হবে। ওদিকে সুরেশ নিজের বাড়িতে গিয়ে
ওই কলসিটাকে ভালো করে দেখে। ও দেখে যে খিচুড়িতে কলসিটা ভর্তি আছে। ও একটা হাতা নিয়ে আসে, আর হাতাটা যেই না কলসিতে ঢুকিয়েছে তখনই দেখে যে হাতাটা খালিই রয়েছে। খিচুড়ি দেখতে তো পাওয়া যায়, কিন্তু খিচুড়িটাকে হাতা দিয়ে তুলতে পারে না। আরে, এটা আবার কি জাদু হচ্ছে? আমি তো খিচুড়িটা বেরই করতে পারছি না। এ তো বেশ অদ্ভুত ব্যাপার। ওই বুড়িটার জন্য তো কলসিটা বেশ ঠিকঠাকভাবেই কাজটা করত। আমার কাছে আসা মাত্রই বেটা কলসির হলোটা কি? সুরেশ বারবার ওই কলসি থেকে খিচুড়ি বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই বের করতে পারে না। শেষমেশ ও ভীষণ রেগে যায়, আর ওর কলসিটাকে মাটিতে আছড়ে ভেঙে দেয়। কলসিটা মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায়, আর তার আওয়াজ মালতীর বাড়ি অবধি পৌঁছে যায়। হ্যাঁ, সুরেজের বাড়ি থেকে কিসের গন্ধ আসছে? আমি গিয়ে দেখি। যেই মালতী ঘর থেকে বাড়ির বাইরে বেরোয়, তখন সেই রাতের বাচ্চা মেয়েটিকে ও আবার দেখতে পায়। ওর সারা শরীরে বেশ ভয়ঙ্কর আঘাতের দাগ দেখতে পাওয়া যায়। মালতী সেটা দেখতে পেয়েই ওর কাছে চলে যায়। হ্যাঁ রে সোনা, এটা তোকে কি হয়েছে? তোর গায়ে এটা কি হলো রে? আমি তোমার কি করে সাহায্য করব? ওই বাচ্চাটা সুরেশের বাড়ির দিকে ইশারা করে। মালতী দৌড়ে সুরেশের বাড়ির দিকে রওনা দেয়। তারপর গিয়ে দেখে কলসিটা সুরেশের ঘরে ভেঙে পড়ে রয়েছে। মালতী পুরো ঘটনাটা বুঝতে পারে। তারপর কলসির সমস্ত টুকরোগুলো তুলে নেয় আর বাড়ি চলে আসে, আর সঙ্গে করে বাচ্চাটাকেও নিয়ে চলে আসে। মালতী এটা বুঝতে পারে যে এই কলসিটার সাথে বাচ্চাটার একটা সম্পর্ক রয়েছে। তারপর মালতী কলসিটাকে জোড়ার চেষ্টা করে। ও সমস্ত টুকরোগুলোকে তুলে নিয়ে একসাথে করে আস্তে আস্তে কলসিটাকে জুড়ে ফেলে। তারপর আঠা দিয়ে লাগিয়ে দেয়। তখনই লক্ষ্য করে যে বাচ্চার শরীরে যা ক্ষত ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আপনি কে দেবী? আপনি তো সাধারণ মানুষ লাগো না। আমি অন্নপূর্ণা মাতার স্বরূপ আছি। আমি কাউকেও খালি পেট শুতে দিই না, আর আমি সাহায্য করি ওনাদের। যারা মন থেকে ভালো হয় ওনাদের উপর আমি কৃপা করি। এই জন্যে আমি এই চমৎকারী কলসির খিচুড়িটা আপনাকে দিয়েছিলাম। আপনি এটা সব সময় আপনার কাছেই রাখবেন। আপনার হাত দিয়ে ওটা এই কলসিটা জাকিয়ে দেবেন। ওদেরই জন্যে এইভাবেই কাজ করবে। মনে থাকে যেন কাউকে যেন খালি পেট না ঘুমোতে হয়। এত কিছু বলার পরে ওই বাচ্চাটা ওখান থেকে উধাও হয়ে যায়। মালতী হাত জোড় করে ওর কথাগুলো শুনতে থাকে। আর বাচ্চাটা উধাও হয়ে যাওয়ার পরেই ও দেখতে পায় খিচুড়ি বানানোর জন্য ওখানে আবার জিনিসপত্র পড়ে রয়েছে। ও কলসিতে আবার খিচুড়ি বানায়, আর সমস্ত ক্ষুধার্তদের ও পেট ভরে খিচুড়ি খাওয়ায়। এইভাবে ও সারা জীবন ক্ষুধার্তদের পেট ভরতে থাকে। আর সুরেশ ওই কলসিটাকে বুড়িকে ঠকিয়ে চুরি করে নিয়েছিল, আর সেই শাস্তিও সঙ্গে সঙ্গে পেয়েও গিয়েছিল। আর সুরেশ এই কথাটাও ভালো করে বুঝতে পারে যে তারপরেও মালতীর কাছে ক্ষমা চেয়ে নেয়, আর মালতীও ওকে ক্ষমা করে দেয়। তারপর যখন ওর শেষ সময় চলে আসে তখন মালতী ওই কলসিটা সুরেশকে দিয়ে দেয়। তারপর থেকে সুরেশও ওই কলসিটার সাহায্যে গ্রামের সবার মঙ্গল করে, আর সেই থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে। মা, চিন্তা করো না, আমি এক্ষুনি কাউকে সাহায্যের জন্য ডেকে আনছি। দীপু, তুই 5 মিনিট মায়ের কাছেই দাঁড়া। হ্যাঁ দিদি, ঠিক আছে। সরিতা পালিয়ে গিয়ে প্রতিবেশী বিক্রমের বাড়িতে গিয়ে পৌঁছয় আর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। বিক্রম আঙ্কেল, দরজা খুলুন প্লিজ। বিক্রম আঙ্কেল, দরজা খুলুন প্লিজ। বিক্রম আঙ্কেল। 2 মিনিট পরে বিক্রম দরজা খোলে। আঙ্কেল, মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আপনি চলুন না প্লিজ। বিক্রম আর সরিতা দৌড়ে গিয়ে সরিতার বাড়িতে পৌঁছায়। সরিতার মা তখনও অজ্ঞান হয়ে আছে, আর সরিতার ছোট ভাই দীপু কাঁদতে কাঁদতে ওর মাথায় হাত বুলাতে থাকে। বিক্রম তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকে এবং সবাই মিলে হসপিটাল পৌঁছায়। সেখানে সরিতার মাকে অ্যাডমিট করে দেওয়া হয়। সরিতা একটা বেঞ্চে বসে থাকে
তখনই তার পাশে বিক্রম এসে বসে। সরিতা, তুমি ঠিক আছো তো? আঙ্কেল, মায়ের ঠিক হতে আর কত সময় লাগবে? ডাক্তার বলেছে যে তোমার মায়ের হার্টের অসুখ করেছে, ওনার হার্ট অপারেশন করতে হবে, আর 1 মাস ধরেও অ্যাডমিট করে রেখে দিতে হবে। এখন আমরা কি করব আঙ্কেল? আমি তোমাকে পুরো সাহায্য করার চেষ্টা করব, কিন্তু অপারেশন খুবই কস্টলি, আর এত টাকা তো আমার কাছেও নেই। ডক্টর আজই টাকা জমা করার জন্য বলছে, না হলে ও চিকিৎসা শুরু করবে না। কিন্তু আমরা এত টাকা কোত্থেকে আনবো? সরিতা অপারেশনের জন্য এই টাকা জমা করতে অক্ষম হয়, আর ডক্টর সরিতার মায়ের চিকিৎসা বন্ধ করে দেয়। সরিতার মা ঘরে ফিরে আসে, কিন্তু পরের দিনই ওনার আবার হার্ট অ্যাটাক করে এবং ওনার মৃত্যু হয়। সরিতা এই পৃথিবীতে হঠাৎ একলা হয়ে পড়ে, আর তার উপর ছোট ভাই দীপুর দায়িত্ব এসে পড়ে। ও নদীর ধারে বসে নিজের পরিবারের সম্বন্ধে ভাবতে থাকে। সময় কিরকম খেলা করছে। 1 বছর আগে আমাদের হাসি খুশির পরিবার ছিল, কত আনন্দে ছিলাম আমরা। বাবা রোজ রাত অফিস থেকে আসতেন আর আমাদের জন্য খেলনা নিয়ে আসতেন, আর মা আমাদের জন্য কত রকমের খাবার বানিয়ে রাখতেন। আমি আর দীপু খুব লড়াই করতাম, আর উনি আমাদের বকতেন। আমরা সবাই মিলে খেতাম, হাসতাম আর ঘুরতে যেতাম। আমার বাবার আমি প্রিয় মেয়ে ছিলাম, কিন্তু সেদিন রাত সব পাল্টে গেল যখন বাবা রোড অ্যাক্সিডেন্টে মরে গেলেন। এখন এই পৃথিবীতে দীপু ছাড়া আর আমার কেউ নেই, কিন্তু আমাকে সাহস রাখতেই হবে। দীপুর জন্য বেঁচে থাকতে হবে। আমাদের কাছে ব্যাস এখন মা বাবার বাড়ি বেঁচে আছে, আর কিচ্ছু নেই। সরিতা যখন ঘরে ফেরে তখন দেখে ওর ভাই দীপু বাইরে দাঁড়িয়ে কাঁদছে। কি হয়েছে দীপু? বিক্রম আঙ্কেল কোথায়? উনি তো তোর দেখাশোনা করছিলেন। সেই সময় বিক্রম ঘরের ভেতর থেকে কিছু পেপার নিয়ে বেরিয়ে আসে, আর সেগুলো সরিতার হাতে ধরিয়ে দেয়। এই নাও তোমার ঘরের কাগজপত্র, এই বাড়ি এখন আমার, তোমরা এখানে থাকতে পারবে না। যাও, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আর এখান থেকে বেরিয়ে যাও। সরিতা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ও বিক্রম আঙ্কেলকে ভরসা করত, কিন্তু তার এই অসুবিধার ফায়দা উঠিয়ে বিক্রম সরিতার ঘরকে নিজের নামে করে নিয়েছিল। সরিতা আর দীপু গৃহহীন হয়ে পড়ে। সরিতার কাছে কোনো রাস্তা ছিল না, ও একা লড়তেও পারছিল না। ও দীপুকে নিয়ে রাস্তার ধারে বসে পড়ে। দিদি, মা বাবা কোথায় চলে গেছেন? ওরা আমাদের নিতে কেন আসছেন না? আমাদেরকে খাবার কেন দিচ্ছেন না? দিদি, আমার খুব খিদে পেয়েছে। তুই চিন্তা করিস না দীপু, মা বাবা কোথাও যায়নি। ওরা সবসময় আমাদের সাথেই আছেন আর আমাদের দেখছেন, ব্যাস আমাদের কাছে আসতে পারছেন না। কিন্তু আমি আছি তো তোর সাথে, আর সব সময় থাকবো। এখন তুই ঘুমিয়ে পড়, কাল আমি তোকে পাক্কা কিছু না কিছু খাওয়াবো। সরিতা দীপুকে অনেক কষ্ট করে শুয়ে দেয়। তারপরে সে আশেপাশের হোটেলে খাবার আনতে যায়, সেখান থেকে হোটেলওয়ালা তাকে ভাগিয়ে দেয়। তারপরে সে রামধারীর হোটেলে গিয়ে পৌঁছায়। আঙ্কেল, 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিন প্লিজ, প্লিজ আঙ্কেল। কে জানে কোথার থেকে সব এসে পড়ে রোজ। যাও এখান থেকে, আমাদের কাছে ফোকটে দেওয়ার মতো খাবার নেই এখানে, ভিখারি মেয়ে কোথাকার। ঠিক তখনই সব কথা এই হোটেলের মালিক রামধারী শুনে নেয়, আর সে এসে সরিতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এতক্ষণ ধরে এখানে কি করছো? আমি আর আমার ভাই 2 দিন ধরে কিচ্ছু খাইনি, প্লিজ কিছু খেতে দিন। ঠিক আছে, আমি দিচ্ছি তোমাকে। তোমার লজ্জা করে না কোনো ক্ষুধার্তকে এভাবে তাড়িয়ে দিতে? যাও গিয়ে ওনার জন্য খাবার নিয়ে এসো। তুমি বাতাও মা, তোমার সাথে কি হয়েছে? সরিতা রামধারীকে পুরো ঘটনাটা বলে। সরিতার এই পুরো ঘটনা শুনে রামধারীর মনে প্রচুর দয়া হয় এবং সে বলে, বলো আমি তোমাকে আর কিভাবে সাহায্য করতে পারি? আমি নিজেই টাকা রোজগার করতে চাই স্যার। আমার মা আমাকে খুব ভালো ছোলে কুলচে বানাতে শিখিয়েছেন, আমি সেটা বানিয়ে বিক্রি করে পয়সা রোজগার করতে চাই। কিন্তু আমার কাছে এই কাজ শুরু করার জন্য টাকা পয়সাই নেই। যদি আপনি আমার এতে সাহায্য করতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। রামধারী সরিতাকে কিছু টাকা এনে দেয়, আর তারপর বলে, তোমার সাহস কিন্তু দেখবার মতো। তুমি কখনোই নিজের জীবনে কিন্তু হার মানার নয়। নিজের মা বাবাকে হারিয়ে প্রতিবেশীর থেকে এত বড় ধোঁকা খাওয়ার পরেও তুমি নিজে থেকে নিজের কাজ শুরু করতে চাও। আমি তোমাকে পুরো সমর্থন করব। আমি এই সব কিছু আমার ভাই দীপুর জন্যই করছি। যদি ও না হতো তাহলে আমি হয়তো আজ বেঁচেই থাকতাম না স্যার।
আমি আপনার কাছে আরো একটা জিনিস চাইছি স্যার। হ্যাঁ, তো আমি হোটেলের বাইরে একটা পুরনো সাইকেল দেখলাম স্যার। আমি কি ওই সাইকেলটা নিতে পারি? আমি ওই সাইকেলেই আমার ছোলে কুলচের বিজনেস স্টার্ট করব। ঠিক আছে, আমি সেটাকে রিপেয়ার করে তোমাকে কাল সকালে দিয়ে দেব। সেইভাবে রামধারীর সহায়তায় সরিতা ছোলে কুলচে বানানো শুরু করে এবং তাকে সাইকেলের উপর নিয়ে বিক্রি করা শুরু করে এবং ও তার ছোলে কুলচের নাম রামধারী ছোলে কুলচে রাখে। আর ওর ছোলে কুলচে খুবই সুস্বাদু খেতে হয়, আর সেটা খাবার জন্যে প্রচুর লোক সরিতাকে নিজের ঘরে ডাকে। রামধারী সরিতাকে উন্নতি করতে দেখে খুব খুশি হয়, আর ওর সরিতাকে নিয়ে খুবই গর্ববোধ হয়। সরিতা রামধারীকে তার নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে আর ধীরে ধীরে ওনার সমস্ত ধার মিটিয়ে দেয়। সরিতা যত টাকা কামায় তাই দিয়ে দীপুকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয় আর তাকে খুব পড়াশোনা করায়। সরিতা 28 বছর পর্যন্ত সাইকেলের ওপর ছোলে কুলচে বেচতে থাকে, আর ওর ভাই দীপু লেখাপড়া করে একজন খুব বড় অফিসার হয়ে যায়। দীপু সরিতাকে নিজের মায়ের সমান মনে করে এবং সমস্ত সফলতার রোজগার সে সরিতাকে দেয়। দীপুর অফিসার হবার পরেও সরিতা ছোলা কুলচা বিক্রি করা ছাড়েনি, কারণ এটা করেই সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছিল। ও গোটা শহরে সাইকেলের ওপর রামধারী ছোলে কুলচে বিক্রেতা নামেই পরিচিত হয়ে থাকে, আর বাইরের শহর থেকেও সরিতার ছোলে কুলচে খাবার জন্য লোক আসতে থাকে।